সুপ্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ইতিহাস বিষয় নিয়ে তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমাদের দেখো সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট এবং 90 নম্বরে তোমাদের টোটাল পরীক্ষা। তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন খুব ভালো করে দেখবে, পারলে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। আর তোমাদেরকে জানিয়ে রাখি এমসিকিউ তোমাদের থাকছে 20টা তোমাদের এমসিকিউ আসবে, এরকম ধরনেরই প্রশ্ন আসবে। আর উত্তর সহ আলোচনা করছি, সময় নষ্ট হবে না, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। চলো প্রথম প্রশ্ন দেখো, ফ্রান্সে গ্যাবেলা ছিল, ফ্রান্সে গ্যাবেলা এটা কি? তো উত্তর করো, ফ্রান্সে গ্যাবেলা ছিল একটি লবণকর, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্রান্সে গ্যাবেলা ছিল লবণকর। নেক্সট, রোবস্পিয়র ছিলেন একজন, দেখো এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? রোবস্পিয়র কে ছিলেন? উত্তর হবে রোবস্পিয়র ছিলেন জ্যাকোবিন। ওকে। নেক্সট, সামাজিক চুক্তির রচয়িতাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, মনে রাখবে এটা হচ্ছে রুশো, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা হচ্ছে রুশো। নেক্সট, ফ্রান্সের ডাইরেক্টরি শাসন শুরু হয় কত খ্রিস্টাব্দে? ফ্রান্সের ডাইরেক্টরি শাসন শুরু হয় 1975 খ্রিস্টাব্দে। তো সরি, এখানে 75 নেই, 1995। তো মনে রাখো ফ্রান্সের ডাইরেক্টরি শাসন শুরু হয় 1995 খ্রিস্টাব্দে। নেক্সট চলো, সিজালপ্রাইন প্রজাতন্ত্র ছিল কোথায়? সিজালপ্রাইন প্রজাতন্ত্র ছিল, উত্তর হবে ইটালিতে, অর্থাৎ অপশন নাম্বার ডি, সিজালপ্রাইন প্রজাতন্ত্র ছিল ইটালিতে। নেক্সট, আইবেরীয় উপদ্বীপ বলা হয়, দেখো 4টে অপশন আছে, কোনটা হবে? আইবেরীয় উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগালকে, অর্থাৎ অপশন নাম্বার এ, আইবেরীয় উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগালকে। নেক্সট প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছিল কোথায়? মনে রাখো ভিয়েনা, অর্থাৎ অপশন নাম্বার বি, প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছিল ভিয়েনাতে। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? তো অবশ্যই 1848, অর্থাৎ অপশন নাম্বার সি, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। নেক্সট, হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা কে ছিলেন? দেখো হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন লুই কস্তু, তো এখানে লুই কমুক আছে, লুই কমুক হবে। ওকে, তো এটা তোমরা একটু বানানটা দেখে নেবে। হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন লুই কমুক। নেক্সট, শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করে, পরীক্ষায় আসবে এই প্রশ্নটি। দেখো অগাস্তে ব্ল্যাঙ্কি শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করে। নেক্সট, দ্য ওয়েলথ অফ নেশনস এর রচয়িতাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এটিও পরীক্ষায় আসার মতো প্রশ্ন, অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হচ্ছে অ্যাডাম স্মিথ। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হলো কোনটি? ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হচ্ছে ভারত, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হচ্ছে ভারত। চলো নেক্সট, চীন সাম্রাজ্যে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব কে করেন? চীন সাম্রাজ্যে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করেন মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ অপশন নাম্বার ডি, চীন সাম্রাজ্যে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করেন মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টারমার্ক প্রশ্ন করো। রাশিয়ার পার্লামেন্টের নাম হবে ডুমা, অর্থাৎ অপশন নাম্বার এ, রাশিয়ার পার্লামেন্টের নাম হবে ডুমা। নেক্সট, বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল কত সালে? বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়ে গেছিল 1929 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। 1920 দশকে ইউরোপের সরকারগুলি ছিল কীরকম? 1920 দশকে ইউরোপের সরকারগুলি ছিল গণতান্ত্রিক, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট, পোলিশ করিডোর অবস্থিত কোথায়? পোলিশ করিডোর অবস্থিত, উত্তর হবে বার্লিনে, অর্থাৎ অপশন নাম্বার ডি, পোলিশ করিডোর অবস্থিত বার্লিনে। নেক্সট প্রশ্ন, ডি ডে বা মুক্তি দিবস হলো কোন সালটি? ডি ডে বা মুক্তি দিবস হলো 6/6/1944, অর্থাৎ অপশন নাম্বার এ, ডি ডে বা মুক্তি দিবস। স্টারমার্ক প্রশ্ন করো, এটাও স্টারমার্ক প্রশ্ন, 6/6/1944, এটাকে বলা হচ্ছে ডি ডে বা মুক্তি দিবস। 1 নম্বরে বড় প্রশ্নতেও আসতে পারে। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ে অবস্থিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকে স্টারমার্ক করো, কোনো স্কুলে এই প্রশ্নটা দিয়ে দেবে। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত, এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহর, অর্থাৎ অপশন নাম্বার সি হবে, আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। নেক্সট চলে আসবো, ভেটো কথার অর্থ কী? এটাও স্টারমার্ক প্রশ্ন, কোনো স্কুলে তো অবশ্যই পাবে। ভেটো কথার অর্থ হচ্ছে প্রস্তাব নাকচ করা, অর্থাৎ অপশন নাম্বার সি, দাগ দাও,
ভেটো কথার অর্থ হচ্ছে প্রস্তাব নাকচ করা। এই যে 20টা তোমাদেরকে প্রশ্ন ধরলাম, এই 20টার মধ্যে তোমরা কতগুলো জানতে, কতগুলো পারতে, তো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো নেক্সট দেখি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। 1 × 16 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের থাকছে। প্রথম প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি একটি উত্তর বলছে করভি কি। তো শুনে রাখো, ভালো করে শুনো, আর তোমরা খাতায় লিখে নিতে পারো। করভি হলো কৃষকদের উপর আরোপিত বিনা মজুরির শ্রম ব্যবস্থা। কি বললাম? করভি কৃষকদের উপর আরোপিত বিনা মজুরি শ্রম ব্যবস্থাকে বলা হচ্ছে করভি। চলো নেক্সট। ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল? ট্রাফালগারের যুদ্ধ এটা হচ্ছে 1805 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল। নেক্সট, ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপের প্রথম জাতিরাষ্ট্রের নাম হচ্ছে ফ্রান্স। করভিটাও ইম্পর্টেন্ট। করভিটা, এই করভি কি? বেগার শ্রম। যেটা বললাম কি, কৃষকদের উপর আরোপিত বিনা মজুরির যে শ্রম, অর্থাৎ বেগার শ্রম, এটা হচ্ছে করভি, মনে রাখবে। একজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতান্ত্রীর নাম লেখো। একজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতান্ত্রী, মনে রাখো, নাম হচ্ছে রবার্ট ওয়েনের। রবার্ট ওয়েনের। কি বললাম? একজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতান্ত্রীর নাম রবার্ট ওয়েনার। ওকে, চলো নেক্সট। ঠিক ভুল নির্ণয় করো। দেখো কোনটা ঠিক কোনটা ভুল। বলা হচ্ছে 39টি ক্ষুদ্র জার্মান রাজ্য নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়। তো এটা একবারে ঠিক, কারণ 39টি ক্ষুদ্র জার্মান রাজ্য নিয়েই রাইন সংঘ গঠিত হয়েছিল। নেক্সট, কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। এটা কি ঠিক? হ্যাঁ, অবশ্যই। এটা কিন্তু কনসার্ট অফ যে ইউরোপ তৈরি হয়েছিল 1815 খ্রিস্টাব্দে, এটা অবশ্যই ভুল, ঠিক নয়। তাহলে কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1805 খ্রিস্টাব্দে, এটা ভুল একবারে। সেফটি ল্যাম্পের আবিষ্কার করেছে জন কে। এটা কি ঠিক? না, সেফটি ল্যাম্প আবিষ্কার কে করেছিল? সেফটি ল্যাম্প আবিষ্কার করেছিল হামফ্রে ডেভি। তাহলে এটা ভুল। জার্মানির আইনসভার নাম রাইখস্ট্যাগ। এটা কী হবে? এটা একদম ঠিক, মনে রাখো। জার্মানির আইনসভার নাম হচ্ছে রাইখস্ট্যাগ। এরপর দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তোমাদেরকে মিলাতে হবে। প্রথম দেখো কার্বোনারি। এখানে একটু বলে দিই তোমাদের। এটা ভূমিদাস আছে, এটা গুপ্ত বিপ্লব আছে, গুপ্ত বিপ্লবী সমিতি। আর তারপরটা তোমাদের রয়েছে উন্মুক্ত দ্বার, রাশিয়া 1848 খ্রিস্টাব্দ। আর একটা যে তুরস্ক। আশা করি বুঝতে পারছো, একটু স্ক্রিনের প্রবলেম আছে। দেখো কার্বোনারিটা কি হবে? কার্বোনারিটা করো গুপ্ত বিপ্লব সমিতি। তাহলে দেখে নাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা আমরা দেখো স্ক্রিনে করে দিয়েছি। কার্বোনারি এটা হবে গুপ্ত বিপ্লবী সমিতি। কার্বোনারি গুপ্ত বিপ্লবী সমিতি। কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা হবে 1848 খ্রিস্টাব্দ। তারপর দেখো জন হে, এটা হচ্ছে উন্মুক্ত দ্বার নীতি। দ্বিতীয় আলেকজান্ডার হবে ভূমিদাসদের মুক্তি, এবং রুগন মানুষ নামে পরিচিত তুরস্ক। ওকে, চলো নেক্সট। এবার দেখো নেপোলিয়নের সঙ্গে, এবার শূন্যস্থান পূরণ। দেখো নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম প্রয়াসের ড্যাশ চুক্তি স্বাক্ষরিত হয়। কোন চুক্তি স্বাক্ষরিত হয়? মনে রাখো, কনকর্ডাট চুক্তি স্বাক্ষরিত হয়। নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম প্রয়াসের কনকর্ডাট চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, নাগরিকরা সম্পত্তির ভিত্তিতে ড্যাশ ও ড্যাশ দুভাগে বিভক্ত ছিল। নাগরিকরা সম্পত্তির ভিত্তিতে একটা হবে সক্রিয়, এখানে হবে সক্রিয় এবং নিষ্ক্রিয়, দুভাগে বিভক্ত ছিল। সম্পত্তির ভিত্তিতে সক্রিয় এবং নিষ্ক্রিয়। নেক্সট, স্পেন এবং পর্তুগালের সম্মিলিত বাহিনীর যুদ্ধকে ড্যাশ বলে। স্পেন এবং পর্তুগালের সম্মিলিত বাহিনীর যে যুদ্ধ, তাকে পেনিনসুলা যুদ্ধ বলে। পেনিনসুলা যুদ্ধ বলে। ফ্র্যাঙ্কফোর্টের সন্ধি দ্বারা ড্যাশ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ফ্র্যাঙ্কফোর্টের সন্ধি দ্বারা কোন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? অস্ট্রো-প্রুশীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ড্যাশ ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনদটিও সর্বসম্মতিভাবে গ্রাহ্য হয়। 26 নম্বর ধারা, 26 ধারা বিশিষ্ট যে জাতিপুঞ্জের সনদী, 26 ধারা হবে। ওকে, 26 ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনদটিও সর্বসম্মতিভাবে গ্রাহ্য হয়। আবার বললাম, ফ্র্যাঙ্কফোর্টের সন্ধি দ্বারা কোন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? এটা হচ্ছে অস্ট্রো-প্রুশীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। চলো এরপর দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি ব্যাখ্যার প্রথম প্রশ্ন দেখো। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা করো। বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায়। তো এটার অপশন দেখো, 4টে অপশন তোমাদেরকে দেখাচ্ছি। 4টে অপশনের মধ্যে কোনটা হবে তোমরা ফটাফট কমেন্ট করতে শুরু করো। দেখো বিবৃতি 1,
ব্যাখ্যা 1, ব্যাখ্যা 2, ব্যাখ্যা 3। তো তোমরা বিবৃতি 1 লিখবে, তারপর উত্তর ব্যাখ্যা যেটা হবে সেটা লিখবে, ঠিক আছে। তো কটা বিবৃতি রয়েছে দেখো। ফ্রান্সের রাজা দশম চার্লসের সঙ্গে উদারপন্থীদের সংঘাত দেখা যায়। ব্যাখ্যা 1, ব্যাখ্যা 2, ব্যাখ্যা 3, তিনটে অপশনের মধ্যে কোনটা হবে? চলো নেক্সট বিবৃতি 3 দেখো। 1882 খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি সংগ্রাম গঠিত হয়। তো কেন হয়? 4টে অপশন দিয়েছি। তো দেখো, চলো 4 নম্বর দেখো। বিবৃতি, তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল অর্থনৈতিক দেশ থেকে পিছিয়ে পড়া। তো 4টে অপশনের মধ্যে 3টে অপশনের মধ্যে কোনটা হবে? কমেন্ট করে জানাবে। এরপর চলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও। পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের সাজেশন হিসেবে রাখতে পারো। দেখো, 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি করতে হবে। তোমাদের 22 নম্বর থাকবে কিন্তু 2 নম্বরের প্রশ্ন মোট। দেখো, কবে টেনিস কোর্টে শপথ হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক প্রশ্ন, পারলে কমেন্ট করে দাও, না পারলে তোমরা বই থেকে তাড়াতাড়ি দেখে নাও। সময় নষ্ট, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তো পরীক্ষার জন্য অবশ্যই প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো বারবার। টেনিস কোর্টে শপথ কবে হয়েছিল? থার্মেডোরীয় প্রতিক্রিয়া কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, লিগভিজের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোড়ামাটির নীতি কি? কোনো না কোনো স্কুলে তো আসবেই। উষ্ণজল নীতি কি? পরীক্ষায় আসবে। কার্লসবার্গ ডিগ্রি কেন জারি হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা ছায়াবৃতা বলা হয়? এটা মনে রাখবে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কেন বলা হয় আফ্রিকা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুভার মোরাটোরিয়াম প্রায় স্কুলে আসবে এটা পরীক্ষাটা, এই মানে প্রশ্নটা, হুভার মোরাটোরিয়াম এটা কোন দেশ ক্রিমিয়ার যুদ্ধে যোগদান করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইঙ্গ ফরাসি তোষণ নীতির উদ্দেশ্য কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। স্পেনীয় গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? কী কারণে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ ব্যর্থতার কারণেই কিন্তু জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। তো কেন জাতিসংঘ ব্যর্থ হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব কী ছিল? এটাও দেখছো। পাশাপাশি বড় প্রশ্ন দেখে নাও। ফরাসি বিপ্লবে নারীদের অবদান প্রায় পরীক্ষায় আসবে এটা। নতুন ফরাসি সংবিধানে প্রায় স্কুলে এটা আসবে। নতুন ফরাসি সংবিধানে নাগরিকদের কী কী গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়? দেখো, টিকা লেখো নেপোলিয়নের অর্থনৈতিক এবং আইন সংস্কার এটা। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মোস্ট ইম্পর্টেন্ট। ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। টিকা লেখো ইয়াং ইটালি টিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপনিবেশবাদের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো, খুঁজে এই শেষ মুহূর্তে এগুলো পড়ো। ব্রিটিশ উপনিবেশ শাসনে ভারত কীভাবে রপ্তানিকারী থেকে আমদানিকারীতে পরিণত হয়? আর তোমাদের পরীক্ষা একটা আসার মতো প্রশ্ন, যেটা বলে দিই, ইংল্যান্ড কেন শিল্প বিপ্লবে প্রথম স্থান অধিকার করেছে, বা শিল্প বিপ্লবের কারণ ফলাফল, এগুলো তোমরা ইংল্যান্ডে দেখবে, এখান থেকে একটা পরীক্ষায় আসবে। চলো, আর তাহলে এই যে দেখো, ব্রিটিশ উপনিবেশ শাসনে ভারত কীভাবে রপ্তানিকারক থেকে আমদানিতে পরিণত হয়? সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্সাই চুক্তি অর্থনৈতিক প্রভাব কীরূপ ছিল? হিটলার কেন রাশিয়া আক্রমণ করে? তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত অর্থেই বিশ্বজনীন যুদ্ধ ছিল? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে তোমাদের একটা পরীক্ষায় গ্যারেন্টি আসবে, যদি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলগুলি কী ছিল, এগুলো। নেক্সট 8 নম্বরে দেখো, তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে 8 নম্বরে। তো 8 নম্বরের প্রশ্নগুলো একবার তাদের দেখে নাও। বিসমার্কের রক্ত ও লৌহনীতি জার্মানি ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তি সহ আলোচনা করো। রক্ত ও লৌহনীতি পরীক্ষায় আসতে পারে, বড় প্রশ্ন। সমাজ ও অর্থনীতিতে শিল্প বিপ্লব কীরূপ প্রভাব পড়েছে? আমি বললাম ইংল্যান্ড কেন শিল্প বিপ্লবের প্রথম, বা শিল্প বিপ্লবের প্রভাবগুলো, এটা তোমাদের পরীক্ষায় গ্যারেন্টি আসবে, স্টার মার্ক করো। আর প্রথম বিশ্বযুদ্ধের কারণ, এই প্রথম বিশ্বযুদ্ধ যদি না দেয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ফলাফল, এটা কিন্তু তোমরা গ্যারেন্টি করবে। খুব ভালো করে মুখস্থ করো, এই পরীক্ষাগুলো তোমাদের, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। যেহেতু উত্তর সহ আলোচনা করলাম মানে প্রশ্নগুলো, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের আর কী কী পরীক্ষা বাকি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি একটু শেয়ার করে দাও, যাতে তারাও অনেকটাই উপকৃত হয়। তো এই পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।